নমস্কার। বেশ কিছুদিন পরে আবার ভিডিও করছি। একটু ব্যস্ততায় ছিলাম, তাই করা হয়নি। তবে মাঝে দুদিন লাইভে এসেছিলাম। আসলে আহ, আমার যারা ফলোয়ার এবং যারা সাবস্ক্রাইবার, তারা বিভিন্নভাবে আমায় বার্তা পাঠাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন থ্রু ইউটিউব, কোনো সময় ফেসবুক, বা কেউ নাম্বার জানলে হোয়াটসঅ্যাপে, যে প্লিজ সুপ্রিম কোর্টের কি রায় হলো আমাদের একটু বিস্তৃত করে একটু ব্যাখ্যা দিন। কারণ সুপ্রিম কোর্টের মঙ্গলবার যেটা শর্ট অর্ডার বেরিয়েছে, বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ, তা নিয়ে অনেকের মনে করেন আইনি ব্যাখ্যা, তো অনেকের মনে নানা রকম একটা কনফিউশন তৈরি হয়েছে। দুটো পার্ট ছিল, কারণ সোমবার দিনই বেঞ্চ বলে দিয়েছিল, দুই বিচারপতির বেঞ্চ যে জানিয়ে দিয়েছিলেন যে মানে একটা শর্ট অর্ডার দেওয়া হবে আর্জেন্ট বেসিসে, এবং সেটা মঙ্গলবার আপলোড হয়ে গেছে। শর্ট অর্ডার দিয়েছে শুধুমাত্র টেন্ডার বিষয়ে, অর্থাৎ গ্লোবাল টেন্ডার বিষয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের। আর বাকিটা হচ্ছে অবজারভেশন। অনেক মানুষ গুলিয়ে ফেলছে অবজারভেশন আর হচ্ছে ভার্ডিক্ট, দুটোকে এক করে ফেলছে। কিন্তু রায় দিয়েছে টেন্ডার নিয়ে, আর বাকিটা তার পর্যবেক্ষণ, অর্থাৎ কনস্টিটিউশন, ইলেকশন, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় দেবে, এটা আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে। কিন্তু কাল দিয়েছে শুধুমাত্র শর্ট অর্ডার, কিসের উপর? টেন্ডারের উপর। বাকিটা কিছু অবজারভেশন। এই অবজারভেশনটা না বুঝে অনেকে বলছে তাহলে বোধ হয় আর 2026 পর্যন্ত ইলেকশনটাই হবে না, মানে 2026 অব্দি কল্যাণ চৌবের কমিটি থাকবে। থাকবে কি থাকবে না আইনি পাঠ পরবর্তী ক্ষেত্রে, কিন্তু কোথাও কালকে এটা নিয়ে রায় দেয়নি, একটা অবজারভেশন বলেছে। আমি আপনাদের পয়েন্ট উল্লেখ করে বলে দেবো। তো আমি ঠিক করেছি যে কেন ভিডিওটা করছি আজকে, একটা বাংলায়, একদম পাতি বাংলায়, সরল বাংলায় তর্জমা করে দেবো রায়ের কপিটা, ঠিক এক্স্যাক্ট রায় কি ছিল, অবজারভেশন কি ছিল। তাহলে মনে হয় যে ভারতীয় ফুটবল মহলের যে পাঠককুল আছে, সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সুপ্রিম রায় কালকে কি হলো, শর্ট অর্ডারটা কি হলো, এবং কোন পথে যাচ্ছে ভারতীয় ফুটবল, ভবিষ্যৎ কি, ডিটেলটা আলোচনা করবো। প্রথমে আমি রায়টা বলবো, তারপর অবজারভেশন বলবো, তারপরে আমি তার ব্যাখ্যাটা দেবো যে কোনটা, কোন রায় থেকে বা কোন অবজারভেশন থেকে কি অর্থ হতে পারে বা কোন দিকে যেতে পারে। প্রথমে আমি রায়টা বলি। কালকে যে শর্ট অর্ডারটা দিয়েছে টেন্ডার নিয়ে, তাতে সুপ্রিম কোর্ট বলছে, অর্থাৎ বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তাদের উভয়ের বেঞ্চ যেটা নির্দেশ দিয়েছে সেটা বলেছে যে AFF কে বলা হয়েছে ISL আয়োজনের জন্য, শব্দটা ভালোভাবে মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ISL আয়োজনের জন্য বাণিজ্যিক অংশীদার নির্বাচনে উপযুক্ত টেন্ডার, ওপেন টেন্ডার ডাকতে, গ্লোবাল টেন্ডার ডাকতে, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি L নাগেশ্বর রাওকে নিয়োগ করেছে, এবং প্রয়োজনে L নাগেশ্বর রাও তিনি এক বা দুজন আরো পেশাদার নিয়োগ করতে পারবেন, অর্থাৎ কমিটিতে একজন বা দুজন আরো নিয়োগ করতে পারবেন। অর্থাৎ টেন্ডারটা ডাকতে বলা হলো AFF কে, কিন্তু তা অবজার্ভ করবেন কে, কে তদারকি করবেন, কার অবজারভেশন হবেন? অবসরপ্রাপ্ত বিচারপতি L নাগেশ্বর রাও, যিনি সংবিধান নিয়ে, ভারতীয় সংবিধান নিয়ে কিন্তু অলরেডি খসড়া জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধান নিয়ে খসড়া তৈরি করতে, এবং সেই খসড়াটা কিন্তু তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, যার উপর রায় দেবে সংবিধান নিয়ে সুপ্রিম কোর্ট, অর্থাৎ বিচারপতি P নরসিমহা এবং PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। তার আগে গতকাল যে রায়টা বেরিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকু। এটার ব্যাখ্যায় আমি পড়ে যাচ্ছি, এটা ভালো হলো না খারাপ হলো, মানে ভালো খারাপ তো বলতে পারি না রায়ের উপর, এটার ব্যাখ্যা দিচ্ছে, রায়ের কিরকম ব্যাখ্যা হচ্ছে। যে টেন্ডার ডাকতে বলা হলো AFF কে, কিন্তু স্বাধীনভাবে নয়। এটা তো নিয়ম কি, AFF এর নিয়ম কি যে AFF টেন্ডার ডাকবে, আগেও যা হয়েছিল। এবার টেন্ডারে যে নামটি উঠে আসবে সেই নামটি এক্সিকিউটিভ কমিটিতে ফেলবে, এক্সিকিউটিভ কমিটি দিয়ে পাস হবে, এটাই তো সহজ নিয়ম। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কল্যাণ চৌবের কমিটিকে সেই স্বাধীনতা দিল না, বললো তোমরা টেন্ডারটা ডাকো, কিন্তু তা অবজারভেশনে থাকবেন তিনি, যে অবসরপ্রাপ্ত বিচারপতি L নাগেশ্বর রাও, তাকে এড়িয়ে কিছু করতে পারবেন, অর্থাৎ কি বলেছে, স্বচ্ছতা বজায় রাখার জন্য। তার মানে হয়তো সুপ্রিম কোর্ট মনে করছে যে AFF এর স্বচ্ছতা নেই, টেন্ডার ঘিরেও একটা অস্বচ্ছতার বাতাবরণ তৈরি হতে পারে। তাই যদি ভরসাই থাকতো AFF এর উপর, যদি বর্তমান কল্যাণ চৌবের কমিটির উপর ভরসাই থাকতো, তাহলে তো আর কোনো অবজারভার নিয়োগ করা হতো না সুপ্রিম কোর্ট থেকে, এবং বলাই হচ্ছে যে স্বচ্ছতা,
বলা হচ্ছে অংশীদার নির্বাচন উন্মুক্ত টেন্ডার থাকতে এই প্রক্রিয়া স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য, অর্থাৎ স্বচ্ছতা সবচেয়ে বেশি যেটা মাথায় রাখবেন শব্দটা স্বচ্ছতা, অর্থাৎ ফেডারেশনের কাজকর্মে যে স্বচ্ছতা নেই তা নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আর সেই জন্যেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে অবজার্ভার হিসেবে সুপ্রিম কোর্ট কাল নিয়োগ করে দিয়েছে। অর্থাৎ তুমি করতে পারো বাবা টেন্ডার, কিন্তু তুমি কিন্তু সিদ্ধান্ত নেবে না, নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও। এর দ্বারা কি আর বুঝিয়ে বলতে হবে যে সুপ্রিম কোর্ট বর্তমান কল্যাণ চৌবের কমিটির উপর কতটা অনাস্থা প্রস্তাব মানে অনাস্থা রাখলো, কতটা আশঙ্কা করলো যে এখানে স্বচ্ছতার সঙ্গে কিছু হয় না। এটা হচ্ছে রায়। বাকি যেটা হচ্ছে অবজারভেশন, যেমন আমাকে অনেকে কাল বলেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তি বলছে আচ্ছা তাহলে তো হয়ে গেল এই 2026 অব্দি ইলেকশন, 2026 ইলেকশন 2026 অব্দি তো রয়ে গেল কল্যাণ চৌবের কমিটি, সুতরাং তাহলে আর কি করে কনস্টিটিউশন এলে ফ্রেশ ইলেকশন হবে, যেটা অনেক প্রশান্ত ভূষণ, রাহুল মেহরা এই আইনজীবীরা দাবি তুলছেন যে ফ্রেশ একটা ইলেকশন করতে হবে, নতুন করে একটা টাটকা বাতাস আনতে হবে ফেডারেশনে, কল্যাণ চৌবের কমিটি বা কি করে সরবে, আদৌ ইলেকশন হবে নাকি, এই সম্পর্কিত রায় কিন্তু কালকে দেননি কনস্টিটিউশন নিয়ে। কিছু অবজারভেশন সেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবং কোন ইংরেজি কোন অবজারভেশন লাইনটার উপর ভিত্তি করে সবার মনে হয়েছে 2026 অব্দি কল্যাণ চৌবেরা থেকে গেলেন ইলেকশন করে। আমি বলছি যে লাইনটা আপনারা ভালোভাবে পড়ুন, প্রথমে আমি ইংরেজিটা পড়বো, তারপরে তার বাংলা তর্জমা আমি করে দিচ্ছি। প্রথমে আমি রায় অবজারভেশনের জায়গাটা আগে বলছি আপনাদের, কোন জায়গাটার উপর ভিত্তি করে এটা মানুষে বলতে শুরু করেছে। 3 নম্বর পয়েন্ট আমি আপনাদের বলছি, আমাকে একটু সময় দিন, আমি বলছি 3 নম্বর পয়েন্টটা। আমি 1 মিনিট আমাকে সময় দিন, আমি লাইনটা খুঁজে বের করি, তারপর আপনাদের বলছি। যেখানটা বলছে, যেখানটা শুনে আপনাদের মনে হচ্ছে, দ্য কমার্শিয়াল কন্ট্রাক্ট বিটুইন দ্য এআইএফএফ অ্যান্ড এফএসডিএল ডেটেড 9/12/2010 9/12/2010 referred to as the master rights agreement is scheduled to expire in December 25. On the other hand, AIFF executive committee which এইবার এই লাইনটা শুনুন, on the other hand AIFF's executive committee which took charge at the end of 2022 pursuant to the elections which were held after this court's intervention, শব্দটা শুনুন, court's intervention, has its tenure till 2026. এই অবধি শুনে সকলের মনে হয়েছে আরে এ তো বলেই দিল 26 অবধি যে কমিটি থাকবে, তারপরে কমা দিয়ে আরেকটা লাইন আছে, ইফ, আবার খেয়াল করুন সেন্টেন্সটা, ইফ fresh election are not held earlier, if fresh election are not held earlier, তাহলে তার ব্যাখ্যাটা কি দেওয়া হলো অবজারভেশনে? সবাই যে বললো আরে এটা তো হয়ে গেল, ইলেকশন তো হয়ে গেল, এ তো ইলেকশন হয়ে গেল, তাহলে তো আর এটা নিয়ে তো আর কোনো প্রশ্নই বা আলোচনায় উঠতে পারে না যে কল্যাণ চৌবের কমিটির তো ইলেকশন তো হয়ে গেল। আমি এবার তার বাংলা তর্জমাটা করি, কি দাঁড়াচ্ছে, যে এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে 9/12/2010 তারিখে হওয়া যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ, তার ডিসেম্বরের 25-এ শেষ হচ্ছে। অন্যদিকে আদালতের হস্তক্ষেপের পর, অর্থাৎ যেটা বলছিল কোর্টস ইন্টারভেনশন, আদালতের হস্তক্ষেপের পরই 2022 সালের শেষে নির্বাচনে যে লাস্ট ইলেকশন হয় 2022 সালে, তাতে গঠিত এআইএফএফ এর নির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ কমিটির মেয়াদ 2026 পর্যন্ত থাকবে। এবার ইফ যেটা বলেছি, ইফ, তার ব্যাখ্যা কি হচ্ছে, যদি না এর আগে কোনো, যেটা বলছি ইফ নট হেল্ড ফ্রেশ ইলেকশন, যদি না এর আগে নতুন করে কোনো নির্বাচন হয়, ক্লজটা রেখে দিল ইফ বলে, অর্থাৎ বলছে যে যে ইলেকশনটা সুপ্রিম কোর্ট সেই সময় করেছিল 2022-এ, অর্থাৎ কোর্টই করেছিল, কোর্টের হস্তক্ষেপেই হয়েছিল, কিন্তু নর্মাল ওয়েতে হয়নি, যে ইলেকশনটা করেছিল তার টেনিয়র 2026 পর্যন্ত, কিন্তু যদি ইফ তার আগে ফ্রেশ ইলেকশন যদি না হয়, অর্থাৎ যদি এর আগে আর কোনো ইলেকশন না হয়, নতুন করে কোনো নির্বাচন না হয়, ফ্রেশ ইলেকশন না হয়, তাহলে 26 পর্যন্ত। আর প্রশান্ত ভূষণ, রাহুল মেহরা যে দাবি তুলেছেন যে নতুন কনস্টিটিউশন হলে তো নতুন করেই আবার একটা ইলেকশন, ফ্রেশ ইলেকশন হতে হবে, অর্থাৎ
এ ব্যাপারে কিন্তু কোনো রায় দেয়নি সুপ্রিম কোর্ট, তার একটা অবজারভেশন জানালেন যে কোর্টের হস্তক্ষেপে যে ইলেকশন হয়েছিল 2022-এ তা 2026 অব্দি টেনিয়র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি তার আগে কোনো ফ্রেশ ইলেকশন না হয়। এবার কে বলতে পারে যে নতুন কনস্টিটিউশন আসার পর সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না, যেহেতু নতুন কনস্টিটিউশন তাহলে ফ্রেশ ইলেকশন হবে, অর্থাৎ কোথাও রায় দেয়নি যে ইলেকশন হবে কি ইলেকশন হবে না, তার একটা অবজারভেশন জানিয়েছে। অবজারভেশন আর রায় এক নয়, এই অবজারভেশনটাকে রায় হিসেবে পরে বলেছে যে ডিটেইলিং এ আমরা কনস্টিটিউশন এবং ইলেকশন নিয়ে জানাবো, কিন্তু আজকে শুধু টেন্ডার। আমি একটু অবজারভেশনটা এক এক করে বলি যে কালকে টোটাল কোর্টে কি বললো, কোর্টে কি বললো তার একটা বাংলা তর্জমা করে আমি বলছি। এই যে কোর্ট কালকে সুপ্রিম কোর্ট বললো, সুপ্রিম কোর্টের বেঞ্চ বললো যে আইনগত যে শূন্যতা হয়েছে তা পূরণের জন্য কালকে সুপ্রিম কোর্ট যে আদেশ মানে অবজারভেশন দিল যে আদালত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ও লিগের ব্যবস্থাপনা, অনুমোদন ও পরিচালনা একটা পর্যবেক্ষণ করছে অনেকদিন ধরেই। এই প্রক্রিয়া আদালতের এক অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ ওই এল নাগেশ্বর রাও তার সাহায্য নেওয়া হয়েছে এবং এএফএফ কে খসড়া সংবিধান যাচাই করার জন্য যেসব স্টেক হোল্ডার আছে ভারতীয় ফুটবলে তাদের সকলের মতামত সেই সময় নেওয়া হয়েছিল স্টেক হোল্ডারদের, তার নেতৃত্বে অর্থাৎ নাগেশ্বর রায়ের যে কমিটি ছিল সেই তার নেতৃত্বে একটা সমস্ত স্টেক হোল্ডারদের এই খসড়া একটা মতামত নেওয়া হয়েছিল ফর কনস্টিটিউশন সংবিধান সব পক্ষ, এবং অ্যামিকাস কিউরি যিনি আছেন গোপাল শঙ্কর নারায়ণন, তার বক্তব্য শোনার পরেই মামলাটি যে রায় দেবে তার জন্য হোল্ড করে রাখা হয়েছে। তো সবার পক্ষের মতামত সব স্টেক হোল্ডার এবং অ্যামিকাস কিউরির গোপাল শঙ্কর নারায়ণন তার মতামত সাজেশন নেওয়ার পর এই মামলার সমস্ত শুনানি শেষ, সওয়াল জবাব শেষ, এবার রায় দেবে, রায়টা হোল্ড করে রাখা আছে। এবং তখনই এএফএফ কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কাল বলে দিয়েছে অবজারভেশনে যে যেহেতু সমস্ত বার্তা মানে সওয়াল জবাব শোনা হয়ে গেছে, জাস্ট ভার্ডিক্ট দেওয়া বাকি, বলা হয়েছিল এই রায়টা দাঁড়ানোর আগে কোনো বাধ্যতামূলক কারো সঙ্গে চুক্তি এএফএফ আর করতে পারবে না, যে কারণে শেষ মুহূর্তে একদম শেষে এসে ওই এফএসডিএল আর এএফএফ এর আলোচনাটা ভেস্তে গিয়েছিল, অর্থাৎ এএফএফ এর আর কোনো অধিকার ছিল না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে কোনো আর দীর্ঘ চুক্তি বাধ্যতামূলক চুক্তি করতে পারবে না। এইটা যখন অবস্থা তখন সমস্ত চুক্তি বন্ধ হয়ে গিয়ে যেটা হলো যে আইএসএল টা বন্ধ হয়ে রয়েছে, ভারতের 1 নম্বর লিগ যদি বন্ধ হয়ে যায়, যেহেতু এফএসডিএল থাকবে কিনা ঠিক নেই, একটা অচল অবস্থা তৈরি হলো। তখন অ্যামিকাস কিউরি অর্থাৎ গোপাল শঙ্কর নারায়ণ আবার বিষয়টি উল্লেখ করলেন এবং তা মামলা সুপ্রিম কোর্টের মামলা এবং শুনানির জন্য তার তালিকাভুক্ত হলো। এগুলো কিন্তু সব অবজারভেশন বলছি আমি, কালকে রায়ের মধ্যে আছে সুপ্রিম কোর্টের বেঞ্চ যা বলেছে। এর মূল কারণ ছিল, আমি বাংলা তর্জমা বলে যাচ্ছি, এর মূল কারণ ছিল অর্থাৎ সংসদ অর্থাৎ জাতীয় সংসদ যে পার্লামেন্ট আমাদের, তাদের ন্যাশনাল স্পোর্টস গভর্নর অ্যাক্ট অর্থাৎ যে জাতীয় স্পোর্টস বিলটা আসছে 2025 তার প্রণয়ন এবং বিভিন্ন ফুটবল লিগ বিশেষত ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, বারবার মাথা রাখবেন আইএসএল এবং আগেও যে রায়টায় বলেছে যে আইএসএল এর জন্য টেন্ডার, বিশেষ করে আইএসএল বাণিজ্যকরণের জন্য আদালতকে জানানো হয়। আদালত বলছে সুপ্রিম কোর্ট যে এআইএফএফ ও তাদের বাণিজ্যিক অংশীদার ফুটবল অর্থাৎ এফএসডিএল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড শর্ত নির্ধারণ করতে পারেনি, অর্থাৎ নিজেদের মধ্যে মীমাংসা করতে পারেনি চুক্তি নিয়ে যে কি হবে, পরবর্তী ক্ষেত্রে চুক্তি নবীকরণ হবে না কি কি কন্ডিশন হবে, যেটা নির্ধারণ করতে পারেনি। তাই আইএসএল এবং অন্যান্য যে লিগ আই লিগ বা সুপার কাপ সবই স্থগিত হয়ে রয়েছে। এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে যে 9 তারিখে ডিসেম্বরের 9 তারিখে 2010-এ যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট হয়েছিল তা 2025-এ শেষ হচ্ছে। তারপরে যে অবজারভেশনটা বলছে 3 নম্বর অবজারভেশন, অন্যদিকে আদালতে হস্তক্ষেপের পরেই 2022 সালের শেষে নির্বাচনে গঠিত হয় এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি, যার মেয়াদ 2026 পর্যন্ত, যদি না এর আগে আবার নতুন করে কোনো নির্বাচন হয়। এই অনিশ্চয়তার কারণে এআইএফএফ কে এবং এফএসডিএল কে এবং এআইএফএফ এবং এফএসডিএল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি এই অনিশ্চয়তার কারণে। তাই 22/8 অর্থাৎ 22শে আগস্ট 2025 তারিখে আদালত ফের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এআইএফএফ ও এফএসডিএল কে একটা নির্দেশ দিল যে আপনারা আলোচনা করে একটা বাস্তবসম্মত সমাধান বের করুন, এরকম একটা নির্দেশ দিয়েছিল। 4 নম্বর অবজারভেশনে কি বলছি, 28 আগস্ট তারিখে মামলাটা পুনরায় সুপ্রিম কোর্টে এলো, অর্থাৎ এআইএফএফ এর পক্ষ থেকে প্রবীণ আইনজীবী রণজিৎ কুমার এবং এফএসডিএল এর পক্ষ থেকে আইনজীবী নীরজ কিষণ কৌল জানান যে 25শে আগস্ট তারিখে বেঙ্গালুরুতে বৈঠক হয়েছে, তার মাধ্যমে উভয় পক্ষ অর্থাৎ এফএসডিএল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে বেঙ্গালুরু মিটিংটা হলো নিজেদের মধ্যে করে বললো যে আমরা প্রস্তাব দিচ্ছি সুপ্রিম কোর্টে ওই শুনানির আগে, সেই যে একটা সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিভিন্ন প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবগুলো আপনারা এতদিন জানতে পারেননি দুপক্ষ মিলে কি প্রস্তাব দিয়েছিল তার
বাংলা একদম বাংলা তর্জমা করে বলছি, কি দিয়েছিল এআইএফএফ জানিয়েছিল তাদের প্রস্তাব, অর্থাৎ 2025-26 মরশুমটা শুরু হবে সুপার কাপ দিয়ে, বা সুপার কাপ না হলে এআইএফএফ এর আয়োজিত অন্য কোনো প্রতিযোগিতা দিয়ে, যাতে সমস্ত ক্লাব অংশ নিতে পারে। হ্যাঁ, কারণ সুপার কাপটা তো এআইএফএফ এর আন্ডারে আছে, ওটা এফএসডিএল ছেড়ে দিচ্ছে অনেক থেকে, সো এআইএফএফ যে কোনো মোমেন্টে করতে পারে সুপার কাপ বা অন্যান্য কোনো এআইএফএফ এর কোনো টুর্নামেন্ট দিয়ে মরশুম শুরু হবে। আচ্ছা, বাণিজ্যিক অধিকারণ বন্টনের যে স্বচ্ছ প্রক্রিয়া সে সম্পর্কে এফএসডিএল এবং এআইএফএফ এর যে ব্যাখ্যা ছিল, প্রস্তাব ছিল, তাতে বলা হয়েছিল যে এআইএফএফ প্রতিশ্রুতি দিয়েছে উন্মুক্ত অর্থাৎ ওপেন এবং স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নতুন বাণিজ্যকরণ অংশীদার নির্বাচন করবে, যা শেষ হবে 15 অক্টোবর 2025-এর মধ্যে। প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় আইন, এএফএফ সংবিধান এবং ফিফা এবং এএফসি যে নিয়ম সমস্ত বজায় রেখে করা হবে। প্রয়োজনে বিগ ফোরের মতো কোনো স্বাধীন পেশাদার সংস্থা এই পুরো টেন্ডার প্রক্রিয়াটা পরিচালনা করবে, এটা প্রস্তাব ছিল। এবং এফএসডিএল তার প্রস্তাবে বলে দিয়েছিল যে এফএসডিএল জানিয়েছিল যে তাদের যে রাইটস অফ ফার্স্ট নেগোসিয়েশন অ্যান্ড রাইট টু ম্যাচ ছাড়ছে, অর্থাৎ যে আগের যে শর্ত বা চুক্তি ছিল এফএসডিএল এর সঙ্গে এএফএফ এর, অর্থাৎ যদি চুক্তি শেষে এএফএফ বাধ্য ছিল আগে অফার করতে এফএসডিএল কে যে আপনারা কি চুক্তি নবীকরণ করতে চান, এফএসডিএল যদি জানায় যে না আমরা আগ্রহী না, আপনারা অন্য কোনো পার্টি দেখুন, তখনই একমাত্র এএফএফ নতুন কোনো পার্টির কাছে যেতে পারতো। কিন্তু এফএসডিএল যদি নিজেরা রাখতে চাইতো কেউ যে আসতে পারতো না। সো এফএসডিএল তাদের নতুন প্রস্তাবে জানিয়ে দিল যে তারা উন্মুক্ত টেন্ডারের অনুমতি দিয়ে দিল, অর্থাৎ তারা আর এই শর্তটা তাদের কাছে ধরে রাখছে না, ছেড়ে দিল যে কেউ টেন্ডারে আসতে পারে। এছাড়া তারা এআইএফএফ কে একটা নো অবজেকশন দিয়ে দিয়েছে, এনওসি দিয়ে দিয়েছে, তাদের আর কোনো রকম কোনো শর্ত নেই। এফএসডিএল ইতিমধ্যে জুলাই সেপ্টেম্বরে 12.5 কোটি টাকা পরিশোধ করেছে, সেটা জানিয়েছে এফএসডিএল, এবং প্রয়োজনে অক্টোবর ডিসেম্বরের কিস্তিটাও তারা আগাম দিয়ে দেবে বলেছে, যাতে এআইএফএফ কে কাজ চালাতে সুবিধা হয়, যে আমি ডিসেম্বরে গিয়ে দেবো না, অ্যাডভান্স দিয়ে দেবো, যাও এটাও হেল্প করে দেবো, অর্থাৎ সব রকম ভাবে হেল্প করতে চাইছে। তখন উভয় পক্ষ এফএসডিএল এবং এআইএফএফ উভয় পক্ষ যে আরো প্রস্তাব দিচ্ছে সেটি হচ্ছে যে এই সমঝোতা ভারতীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং স্টেক হোল্ডারদের কাছে স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করে বলে লিখেছিল। আদালত তখন মনে করেছে যে প্রস্তাবটি ওকে বাস্তবসম্মত অত্যন্ত এবং একটা সিজন শুরুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আদালত নির্দেশ দিল, কি দিল, এআইএফএফ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে টেন্ডারে, যাতে 2025-26 মরশুম সুপার কাপ সহ সব প্রতিযোগিতা সময় মতো শুরু হয়, নির্দেশ দিয়েছে কিন্তু যে সময় মতো শুরু করবে। এবং এআইএফএফ কে বলা হয়েছে যে মূল যে অর্ডারটা, যে কি দেওয়া হলো অর্ডারটা, যে আইএসএল এর আয়োজনের জন্য বাণিজ্যিক অংশীদার নির্বাচন উন্মুক্ত অর্থাৎ ওপেন টেন্ডার ডাকতে এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়োগ করবে এবং প্রয়োজনে তিনি এক বা দুজন পেশাদার নিয়োগ করতে পারবেন। আরো কিছু বললো কি, যে এএফএফ এর পক্ষে রঞ্জিত কুমার এবং এফএসডিএল এর পক্ষে নীরজ কিষাণ কৌল আদালতকে আশ্বস্ত করেছেন যে তাদের মক্কেলরা মৌসুম সময় মতো শুরু করতে সর্বোচ্চ চেষ্টা করবে। ভালোভাবে খেয়াল করুন অর্ডারটা, বলছে চেষ্টা করবে, কোথাও বলেনি ওরা নিশ্চিতভাবে করবেই বা করতেই হবে, চেষ্টা করবে। আদালত এও স্বীকার করছে যে তাদের এই যৌথ প্রচেষ্টা ভারতীয় ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর যেটা বলেছে যে এই তাহলে কনস্টিটিউশনে কি হবে, সুপ্রিম কোর্ট কাল বলেছে যে নতুন ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট অর্থাৎ জাতীয় স্পোর্টস বিল 2025 সম্পর্কে অ্যামিকাস কুরিয়ার অর্থাৎ গোপাল শঙ্কর নারায়ণন আদালতকে জানিয়েছেন যে খসড়াটা সংবিধান মূলত যে খসড়া, সংবিধানের খসড়া এর আগে নাগেশ্বররাও জমা দিয়েছেন যে সুপ্রিম কোর্টে, সেই খসড়া সংবিধান মূলত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেই করা হয়েছে। যদিও যে স্পোর্টস বিলের যে আইন সেটা এখনো কার্যকর হয়নি সরকারিভাবে, কিন্তু তাতে যে আইন রয়েছে তা তারা দেখেছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু এই কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধানের খসড়াটা সুপ্রিম কোর্টে এল নাগেশ্বর রাও অবসরপ্রাপ্ত বিচারপতি আগেই জমা দিয়েছেন, কিন্তু স্পোর্টস বিলটা এখনো কার্যকর হয়নি। তবে এই আইনে কিছু বাড়তি বৈশিষ্ট্য আছে স্পোর্টস বিল, এটাও ওই যিনি আদালতের, যিনি আমাদের আদালত বান্ধব বলা হয় বাংলার, অর্থাৎ ইংরেজি বলে অ্যামিকাস কুরিয়ার, অর্থাৎ গোপাল শঙ্কর নারায়ণ, তিনি জানিয়েছেন যে এই যে স্পোর্টস বিল তাতে কিছু বাড়তি বৈশিষ্ট্য আছে যা আদালত বিচার করবে পরবর্তী ক্ষেত্রে, যে এইগুলো কনস্টিটিউশনে ঢোকানো হবে কি হবে না। রাহুল মেহরা অর্থাৎ আইনজীবী রাহুল মেহরা, বিরোধী পক্ষের মেনকা গুরুস্বামী ইনি বাইচুং এর যে আইনজীবী, ও রাঘেন্দ্র বসন্ত আইনজীবীরা সংঘের স্বায়ত্তশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অর্থাৎ এই যে ফ্রেশ ইলেকশন কেন হবে না এটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন স্বায়ত্তশাসন নিয়ে। তাদের বক্তব্য আদালত জানিয়েছে যে অবশ্যই বিচার করবে এবং অন্যান্য আইনজীবী, সুতরাং আদেশ অনুযায়ী যা যা এই ব্যবস্থা নেওয়া হলো, জানিয়েছে কে পিসি নরসিমা রাও,
সরি PS নরসিমা এবং জয় মাল্য বাগচি। তো 1 সেপ্টেম্বর 2025 তারা রাতে দিয়েছে, কালকে আপলোড হয়েছে। এবার আপনাদের বলি, এবার আপনাদের কোন জায়গাটা ক্লিয়ার করি, এক এক করে যাই। প্রথমে রায়, টেন্ডারের রায়। যে টেন্ডারটা অবশ্যই AIFF ডাকবে, কিন্তু হাত পা বাঁধা। কার অবজারভেশনে? না অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রায়ের অবজারভেশন। এবং নাগেশ্বর রাও চাইলে আরও 2জন কমিটি মেম্বার তার মধ্যে নিতে পারেন। কেন দিল? আদালত নির্দেশ দিয়েছে স্বচ্ছতা এবং উন্মুক্ত আন্তর্জাতিক মানের টেন্ডার গঠনের জন্য। অর্থাৎ ফেডারেশনের স্বচ্ছতা আছে বলে আদালত কোথাও একটা সন্দেহ প্রকাশ করছে। না হলে আর বলছে কেন যে স্বচ্ছতার জন্য? মানুষ কখন বলে যে স্বচ্ছতার জন্য আমি একজনকে নিয়োগ করলাম, যখন তোমার প্রতি তার ধারণা হয় যে তুমি অস্বচ্ছও হতে পারো, অর্থাৎ স্বচ্ছতা বজায় নাও থাকতে পারে। পরীক্ষা ইনভিজিলেটর কখন রাখে? যে যদি না থাকে তাহলে যারা পরীক্ষা দিচ্ছে তারা টোকাটুকি করতে পারে, টুকলি করতে পারে, জালি করতে পারে, নকল করতে পারে। এই আশঙ্কা থেকেই তো পরীক্ষক রাখা হয়। ফেডারেশনের প্রতি যে স্বচ্ছতা নাও থাকতে পারে ফেডারেশনের এই টেন্ডার ঘিরে, তা স্বচ্ছতা বজায় রাখার জন্য একজন পরীক্ষক অর্থাৎ নাগেশ্বর রাওকে বসিয়ে দেওয়া হলো। এবার এই পয়েন্টে এসে অনেকে ব্যাখ্যা দিতে পারেন বা প্রশ্ন তুলছেন, বা তোলাটা স্বাভাবিক, যে ফিফা কি তাহলে থার্ড পার্টি ইন্টারফারেন্স মেনে নেবে? কারণ ফিফা মনে করে যে ফিফার আইন মেনে যদি হয় তাহলে ফেডারেশন একটা অটোনমাস বডি, ফেডারেশন টেন্ডার ডাকবে, যেভাবে আগে রিলায়েন্স এসেছিল, FSDL এসেছিল। তো ফিফা আইন অনুযায়ী যে AIFF কি করবে, তার একটা টেন্ডার ডাকবে এবং টেন্ডারে যে নামটি উঠে আসবে তা এক্সিকিউটিভ কমিটিতে ফেলবে এবং এক্সিকিউটিভ কমিটি তা পাস করবে। কিন্তু এক্ষেত্রে কি তাই হলো? হলো না। নাগেশ্বর রাও কিন্তু সিদ্ধান্ত নেবে যে ঠিক হলো কিনা, সে আদালতকে রিপোর্ট দেবে। তাতে অনেকে মনে করছে ফিফা হয়তো ভাবতে পারে কেন থার্ড পার্টি ঢুকলো, কিন্তু দেশের সুপ্রিম কোর্টে তো একটা আইন নির্ণায়ক সংস্থা, সর্বোচ্চ। সে তো দেখবে যে দেশের ভিতর কোনো যদি তার মনে হয়, তিনি যদি সন্দেহ প্রকাশ করেন বিচারপতিরা বা দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যদি সন্দেহ প্রকাশ করে যে এখানে একটু স্বচ্ছতার অভাব আছে, তাহলে তো তিনি হস্তক্ষেপ করতেই পারেন। তিনিই তো হুজুর, তিনি তো মাই লর্ড। কোথাও আমরা যদি মনে করি অস্বচ্ছতা, আমাদের তো ক্ষমতা নেই আটকানো, কে আটকাতে পারে? সুপ্রিম কোর্ট। সুতরাং সুপ্রিম কোর্ট যা করছে নিশ্চয়ই আইন মাফিকই করছে, অত চিন্তার কোনো কারণ নেই। নিশ্চয়ই আগেও ব্যান হয়েছে, ব্যান উঠেও গেছে, ফিফার সঙ্গে কথা নিশ্চয়ই কেউ না কেউ তো বলছে, না বললে তো আর কিছু হচ্ছে না। কারণ এই ফিফাই তো ফেডারেশন বোর্ড রেগে গিয়ে একটা চিঠি দিয়েছে 30 অক্টোবরের মধ্যে কনস্টিটিউশন জানাতে হবে, নাহলে কিন্তু ব্যান অর্থাৎ নির্বাচন হবে। অর্থাৎ ফিফাও তো ভারতীয় ফুটবল ফেডারেশন সন্তুষ্ট নয়, না ফিফা সন্তুষ্ট, না সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। আচ্ছা, এইবার আসি ওই ইলেকশনের ব্যাপারটা। যারা যারা বলতে শুরু করেছে হ্যাঁ ইলেকশন তো হবে না 2026, আমি পড়ে শুনেছি, আবার বলছি, সুপ্রিম কোর্ট কি বলেছে যে 2022 সালে এই আদালতের হস্তক্ষেপেই কিন্তু হয়েছিল নির্বাচনটা, যার টেনিয়র মেয়াদকাল 2026, যদি না, লাইনটা আছে না ইফ বলে, যদি না তার আগে কোনো নতুন করে নির্বাচন হয়, এবং এই নির্বাচন হবে কিনা বা কনস্টিটিউশনের রায়টা পড়ে দেবে। এবার আগের দিনই অর্থাৎ সোমবারই 1 তারিখে যে সওয়াল জবাব হয়, সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি সরকার পক্ষের ছিলেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সম্ভবত আইনজীবী নটরাজ সম্ভবত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তার কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে এই যে স্পোর্টস বিল, তার বিভিন্ন মডালিটিস হয়ে অর্থাৎ আইন প্রণয়ন হয়ে কবে একদম আইন প্রণয়নটা হচ্ছে আমাদের জানান। তাতে তিনি জানিয়েছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল 1 মাসের মধ্যে হতে পারে, 3 মাসের মধ্যে হতে পারে, 6 মাসের মধ্যে হতে পারে। তাতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে আমরা ততদিন ধরে রাখবো না, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বানিয়ে ফেলেছে সংবিধানটা, যেটা জানাবে। স্পোর্টস বিল না এলে তো এতদিন ওটা জানিয়েই দিত, যেহেতু স্পোর্টস বিলের উপর ভিত্তি করে হবে তাই। এবং তাতে কালকে যে রায়টি এসছে বা তাতে অবজারভেশন হিসেবে, পর্যবেক্ষণ হিসেবে সুপ্রিম কোর্ট বলেছে, ভালোভাবে খেয়াল করুন, আমি বলেছি অলরেডি, আরেকবার বলছি, বলেছে যে যে আমাদের নাগেশ্বর রাও অবসরপ্রাপ্ত বিচারপতি যে খসড়া জমা দিয়েছেন সংবিধানে, তার সঙ্গে বেশিরভাগটাই স্পোর্টস বিলের মিল রয়েছে, সামঞ্জস্য রয়েছে। কিছু অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আদালত বিবেচনা করবে, সেটা সংবিধানে ঢোকাবে কি ঢোকাবে না, বা তার উপর কিভাবে হবে, অতিরিক্ত কিছু আছে। কিন্তু যদি এই আইনটা প্রণয়ন হতে যদি দেরি হয়, অর্থাৎ স্পোর্টস বিলটা আইনগতভাবে প্রণয়ন হতে দেরি হয়, তাহলে তো আর আদালত বসে থাকতে পারবে না। কারণ 30 অক্টোবরের মধ্যে সংবিধান চূড়ান্ত করতেই হবে, এবং 30 অক্টোবরের মধ্যে সংবিধান চূড়ান্ত না হলে তাহলে এমনিতেই অটোমেটিক্যালি ব্যান নেমে আসবে ফিফা, সেক্ষেত্রে কিছুই হবে না।
সুতরাং আমার ধারণা পরবর্তী যে রায়টা কতদিনের মধ্যে দেবেন দেখা যাক, 30 অক্টোবরের আগেই দেবে সংবিধান নিয়ে, পরের রায় দিয়ে দেবে এবং পরের রায় পূর্ণাঙ্গ রায় এলে তখন আপনারা বলতে পারবেন তারা কি বলছে, যে অর্থাৎ নতুন সংবিধান অনুযায়ী ইলেকশন হবে না বলা হবে যে যে কমিটিটা আছে তার মধ্যেই নতুন সংবিধানটা অ্যাডপ্ট হবে। এটা নিয়ে বাঘ বিতণ্ডা আইলি লড়াই চলবে যে সেভাবে হয় কিনা, কারণ নতুন সংবিধান এলে অনেকে বলছেন যদি সংবিধানটাই নতুন হয় তাহলে উইদাউট সংবিধান একটা কমিটি সংবিধান ছাড়া একটা কমিটি কিভাবে থাকে, নতুন সংবিধান প্রণয়ন করেই তো হতে পারে। আবার অনেকে বলছে দেশ স্বাধীন হয়েছিল 2047-এ, সংবিধান রচনা হয়েছিল তারও পরে, তাহলে কি আবার নতুন করে ইলেকশন হয়েছিল? ওই যে 2047 সালে যে সরি আমি ভুল করছি, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান রচনা হয়েছিল তারপরে, তাহলে কি 1947 সালে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীত্বে যে কমিটি হয়েছিল সেটা কি তাহলে বাতিল হয়ে গিয়েছিল যখন সংবিধান তৈরি হলো? হয়নি। সেই কমিটিটাই নতুন সংবিধান প্রণয়ন করেছিল। তো এরকম নানা আইনি ব্যাখ্যা আছে। আবার এক পক্ষ বলছে যে এটা হতে পারে না, এটা উইদাউট সংবিধান কল্যাণ চৌবের কমিটি, এটা সালটা 2025, মাথায় রাখতে হবে। এখন তো দেশে সংবিধান রচনা হয়ে গেছে, কারণ 2025 সালে একটা কমিটি উইদাউট সংবিধান রয়ে গেছে। এবার নতুন সংবিধান এলে এটা তো ইন্টারিম বডি, তাকে তো করতে হবে। এটার আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্ট পরের রায় দেবে, কিন্তু কাল কোনো রায় দেয়নি, আপনারা ভুল ব্যাখ্যা করবেন না। কাল পর্যবেক্ষণ দিয়েছে যে 2022-এ যে নির্বাচন হয়েছিল তার টেনিয়া 2026 অব্দি, যদি না আগে কোনো নতুন নির্বাচন হয়। অর্থাৎ নতুন নির্বাচন হবেই বলেনি, নতুন নির্বাচন হবে না সেটাও বলেনি, বলেছে যদি না। আইনি একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে। তাহলে টেন্ডার হয়ে গেল, রায় হয়ে গেল। এবার আমি একটা কথা বলি যে একটা এবার খুব ভাইটাল পয়েন্ট যেটা বলেছে সুপ্রিম কোর্ট, যে আইএসএল এর জন্য টেন্ডার। তাহলে আইএসএল এর জন্য তো টেন্ডার হলো, যে সংস্থা ধরুন এলো, প্রথমত আমি জানি না রিলায়েন্সের মতো সমপর্যায়ের কোনো বড় কোম্পানি এই শর্ট পিরিয়ডে চলে আসবে বলে আমি জানি না। ধরুন এলো না, তাহলে কি হবে? আপনার টেন্ডার টাকা আর সেখানে রিলায়েন্সের মতো কোনো বড় কোম্পানির বিপুল টাকা নিয়ে চলে আসবে, এই দুটো তো এক হতে পারে না। এলে ভালো, ধরুন এলোই না, তাহলে কি হবে? টেন্ডার ডাকলেই যে সমাধান হয়ে গেল তা তো নয়। আসবে কি কেউ রিলায়েন্সের মতো দরাজ হাতে টাকা নিয়ে আসবে, টাকার থলি নিয়ে? আমি তো জানি না। এলে ভালো, না এলে কি হবে প্রশ্ন উঠছে। না এলে তো ফুটবলে গবে না। এক। দুই, বলা হয়েছে আইএসএল এর জন্য টেন্ডার। এবার যে কোম্পানি ধরুন এলো, এসে বললো আমি আইএসএলটা চালালাম। আচ্ছা, আই লিগের টাকাটা কোথায় পাওয়া যাবে? আগে তো দাদা রিলায়েন্সের টাকায় খুব ফুটনি হয়েছে, 50 কোটি করে দিত, সেই টাকা দিয়ে আই লিগও চলতো, আর আমরা রিলায়েন্সকে গালাগালি করতাম, এফএসডিএলকে গালিগালাজ করতাম। একদম অন্যায় করে ফেলছে ভারতীয় ফুটবলের। যে টাকাটা দিয়েছে, আপনি যে আই লিগ আই লিগ করে চিৎকার করেন, সন্তোষ ট্রফি চিৎকার করেন, বিভিন্ন ন্যাশনাল টুর্নামেন্ট চিৎকার করেন, ন্যাশনাল কোচের স্যালারিজ চিৎকার করেন, ন্যাশনাল টিমের যে 5 স্টার হোটেলে থাকা ক্যাম্প হয় চিৎকার করেন, সব ওই রিলায়েন্সের টাকাতেই হতো দাদা। এবার রায়টাই রয়েছে যে আইএসএল এর জন্য টেন্ডার। সাম কোম্পানি শুধু আইএসএল এর খরচার জন্য টেন্ডার দিয়ে এলো আইএসএলটা চালাবে। আই লিগটা চলবে কি করে? টাকা আছে ফেডারেশনে, এবছরে তো রিলায়েন্সের টাকাটা পাবে ডিসেম্বর অব্দি, চালিয়ে দিতে পারে। পরের বছর ছেড়ে দিন। সন্তোষ ট্রফি কোন টাকায় হবে? সুপার কাপ কোন টাকায় হবে? কোর্ট কি বলেছে? যে সুপার কাপ দিয়ে মরশুম শুরু হবে, বা এআইএফএফ এর আয়োজিত কোনো নির্দিষ্ট টুর্নামেন্ট, এবং এআইএফএফ বলেছে তারা চেষ্টা করবে। সুপার কাপ তো অ্যানাউন্স করে দিল, সেপ্টেম্বরে বলেছিল, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ। আপনি জানেন সুপার কাপের ফিক্সচার কবে? সেপ্টেম্বরে খেলা। আপনি জানেন কোথায় খেলা হবে, কারা খেলবে? সব দলগুলো তাদের টিম রেডি করেছে নাকি? তারা ডুরান খেললো না, টিম রেডি হয়নি বলে, যতক্ষণ না আইএসএল এর জানা যাবে, আইএসএল এর টাইম জানা যাবে। যে কারণে দিমিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব, যে আমার আইএসএল হবে কিনা কোনো ঠিক নেই, আমার হাতে 7টা ফরেনার নিয়ে কি করবো? আপাতত 6টা ফরেনার থাক, এদের মধ্যে ছাড়তে হলে 7 নম্বর ফরেনার দিমিকেই ছাড়তে হবে, কারণ আমার অলরেডি মরক্কান স্ট্রাইকার হামিদ আছে। তাই দিমিকে ছেড়ে দিল। আইএসএল কবে হবে কেউ জানে না। তার আগে যদি সুপার কাপ হতো তাই রেখে দিত। সুপার কাপটা খেলবে সব টিম, আমি জানি না মোহনবাগান খেলবে বা কেরালা ওড়িশা সবাই খেলবে, আমি জানি না। কোনো নিশ্চয়তা আছে? বা বলেছে যে সুপার কাপ 17ই সেপ্টেম্বর দিয়ে শুরু হবে, তাহলে প্রস্তুতি নিতে হবে? কিচ্ছু জানায়নি। আপনি 10 দিন 5 দিন আগে বলেন শুন কালকে দিয়ে সুপার কাপ। তো বলেছে এএফএফ, কি বলেছে সুপ্রিম কোর্টে? যে আমরা চেষ্টা করব। চেষ্টা করবে আর নিশ্চিতভাবে করছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। সুপ্রিম কোর্ট বলেছে অ্যাকর্ডিং টু এএফএফ এর প্রস্তাব এবং এফএসডিএল এর প্রস্তাব, যে এএফএফ বলেছে যে আমরা সুপার কাপ দিয়ে মরশুম শুরু করব। সুপ্রিম কোর্ট বলেছে খুব উত্তম প্রস্তাব, এটা দিয়ে শুরু করো। শুরু করো, খেলবে কারা? খেলায় কাউকে বাধ্য করতে পারে? আমার টিম নেই, কারণ আমি আইএসএল জানি না হবে কিনা, আমি সুপার কাপ নিয়ে টিম করব, বাধ্য করতে পারে না। এটা আরেকটা কনফিউশন। প্রথম কনফিউশন, আইএসএল এর জন্য টেন্ডার, তাহলে আই লিগ চলবে, টাকা কোথায়? দ্বিতীয় কনফিউশন, সুপার কাপ চেষ্টা করবে,
আদৌ খেলবে কোনো ক্লাবগুলো জানে না। যদি সেপ্টেম্বরে হওয়ার কথা থাকে তাহলে সেপ্টেম্বরে প্রথমে জানিয়ে চলে যাবে সব সেপ্টেম্বরে হবে, কী করে এখন সেপ্টেম্বরে হবে, খুলে সেই অক্টোবরে করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ন্যাশনাল টিমের খরচাটা কে চালাবে? যারা আসবে তারা তো আইএসএল এর টেন্ডার ডাকবে, ন্যাশনাল টিমের টাকা যেটা রিলায়েন্স বাৎসরিক বছরে 50 কোটি দিত, সেখানে যেসব খরচা চলতো, এই টাকাটা কোথা দিয়ে আসবে? ফেডারেশনের স্যালারি কে দেবে? স্টাফদের স্যালারি, সেই টাকাটা কোথায় পাবেন? ফেডারেশনের ভাড়ার তো শূন্য। রিলায়েন্সের টাকায় আপনি এবছর আরো 12.5 কোটি টাকা পাবেন ডিসেম্বর অব্দি। এই 12.5 কোটি টাকার বাইরে তো কিছু নেই। তার মধ্যে আই লিগ চালাতে হবে, যেখানে জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাতে হবে, ন্যাশনাল ক্যাম্প চালাতে হবে, ডিসেম্বর অব্দি চালিয়ে দিলেন। তারপরে আর এবছর তো আমার বাজেট করা হয়েছে মানে প্রচন্ড হতাশজনক এবং লজ্জাজনকভাবে ডিসেম্বর অব্দি। মানুষের বাজেট হয় এপ্রিল টু মার্চ, আমাদের ফেডারেশনের বাজেট হয়েছে এপ্রিল টু ডিসেম্বর। ডিসেম্বর অব্দি টাকা পাবে, জানুয়ারিতে কি টাকা পাবে তো জানে না। সো যেটা মনে হচ্ছে খুলে গেল বা খুলে যাবে, অত সহজ না। আমার কিন্তু এখনো মনে হচ্ছে পুরোটাই অন্ধকার এবং বিষবাও চলে। এবং দেখুন আবার ফিফা কি জানায়, যে যেহেতু নাগেশ্বর রাও অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও থাকবেন, সেটা আবার নিয়ে ফিফা কিছু জানায় কিনা। আমার ধারণা এটা নিয়ে ফিফা হয়তো অতটা হস্তক্ষেপ করবে না, এই কারণে কারণ টেন্ডারটা পরিচালনা করতে দিচ্ছে এআইএফএফ কে। এই একটা আইনের ফাঁক কিন্তু রেখে দিয়েছে, যে বলবে এআইএফএফই তো করছে, নাগেশ্বর রাও তো টেন্ডার ডাকছে না, উনি অবজারভার থাকবেন যে এর মধ্যে কোনো অস্বচ্ছতা হচ্ছে কিনা, টেবিলের তলা দিয়ে কোনো কাজকর্ম হচ্ছে কিনা, 2 নম্বরই হচ্ছে কিনা, জালিগিরি হচ্ছে কিনা, সেটা দেখবেন। সঙ্গে এটাতে ফিফা নাও করতে পারেন। তো এই জায়গায় গিয়ে কিন্তু এখন পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ও আরেকটা অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তাহলে আমি আরও ভিডিও বানাতে পারি। আমার মনে হয় আজকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পেরেছি সুপ্রিম রায় নিয়ে। সুতরাং আপনাদের এরপরেও যদি কেউ কিছু না বুঝতে পারেন, আমাকে আপনারা মেসেজ পাঠান, আমার ইউটিউব পোস্টে, চ্যানেলের পোস্টে গিয়ে মেসেজ পাঠান এবং সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সকলের উত্তর দেবো, হয়তো পরের ভিডিওতে দেবো। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে রাখুন। নমস্কার।